হ্যালো ভিউয়ার্স, আজ শুরু করব দশম শ্রেণীর গণিত বিষয়ের 11 নম্বর অধ্যায়। এই চ্যাপ্টারে যে সম্পাদ্যটা আছে সেটা হলো ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন। ইংরেজিতে বলা হয় কনস্ট্রাকশন অফ সার্কাম সার্কেল অ্যান্ড ইন সার্কেল অফ এ ট্রায়াঙ্গেল। এই অধ্যায় শুরু করার আগে আমরা প্রথমেই জানবো যে যেহেতু এখানে ত্রিভুজের পরিবৃত্ত অন্তবৃত্ত বলেছে, সে তো আমরা জানবো যে পরিবৃত্ত কাকে বলে, অন্তবৃত্ত কাকে বলে, এগুলো আমরা প্রথমে জানবো। তারপরে পরিকেন্দ্র, পরিব্যাসার্ধ, অন্তকেন্দ্র, অন্তব্যাসার্ধ কাকে বলে সেগুলো আমরা জানবো। তাহলে দেখো এখানে পরিবৃত্ত কাকে বলে। পরিবৃত্ত যে কোনো বৃত্তের উপর যে কোনো তিনটি বিন্দু যোগ করে যে ত্রিভুজ পাবো, ত্রিভুজটি এই বৃত্তটি ওই ত্রিভুজের পরিবৃত্ত। তার মানে কি হলো যে এই ত্রিভুজের, দেখো কি বলেছে, যে কোনো একটা বৃত্তের উপর, এই বৃত্তের উপর আমি যে কোনো তিনটা বিন্দু নিব। ধরো আমি এই বিন্দুটা নিলাম, এই একটা বিন্দু নিলাম, এই একটা বিন্দু নিলাম এবং এই একটা বিন্দু নিলাম। তাহলে তিনটা বিন্দু কি বলছে, যোগ করে যে ত্রিভুজ পাবো। এবার আমরা যোগ করে দেব। তাহলে এই তিনটা ত্রিভুজকে যোগ করে দেব, কি পাই দেখি। এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করে দেব, এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করে দেব এবং এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করে দেব। এর নাম দিলাম যে এ বি সি। আর এটা তো সেন্টার ছিল, কেন্দ্র, এটার নাম দিলাম ও। তাহলে এবার পরিষ্কার দেখো, যে কোনো বৃত্তের উপর, এই বৃত্তের উপর আমি তিনটা বিন্দু নিলাম এবং এই তিনটে বিন্দুকে যোগ করে ত্রিভুজটা পাচ্ছি। বৃত্তটিকে এই ত্রিভুজের, এই বৃত্তটাকে এই ত্রিভুজের কি বলবো, পরিবৃত্ত। তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি, একটা কেন্দ্র পাচ্ছি। এখানে এই কেন্দ্রটার নাম হবে পরিকেন্দ্র। তাহলে পরিকেন্দ্র কাকে বলে বলবো, ইংরেজিতে বলা হয় সার্কাম সেন্টার। ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকে পরিকেন্দ্র বলা হয়। ত্রিভুজের পরিবৃত্ত, এটা ত্রিভুজ, এই ত্রিভুজের পরিবৃত্ত, আর এটা হচ্ছে কেন্দ্র, তাহলে এটাকে বলা হয় পরিকেন্দ্র। তাহলে এর একটা ব্যাসার্ধ থাকবে। তাহলে ব্যাসার্ধটা কোনটা, ব্যাসার্ধ তুমি এখান থেকে এইটা হতে পারে, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে পরিব্যাসার্ধ কাকে বলবো, ত্রিভুজের পরিবৃত্তের, এই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধকে বলা হয় পরিব্যাসার্ধ বা সার্কাম রেডিয়াস। তাহলে এখানে ব্যাসার্ধটা কোনটা, ব্যাসার্ধটা হচ্ছে ও বি। এখানে পরিকেন্দ্র কোনটা, পরিকেন্দ্র হচ্ছে ও, এখানে হচ্ছে পরিকেন্দ্র হচ্ছে ও। তাহলে আমরা একটা পরিবৃত্ত থেকে, একটা ত্রিভুজের পরিবৃত্ত থেকে আমরা জানলাম পরিকেন্দ্র এবং পরিব্যাসার্ধ কাকে বলে। এবার আমরা জানবো যে অন্তবৃত্ত কাকে বলে। অন্তবৃত্ত বলছে যে ত্রিভুজের ভেতরে অবস্থিত বৃত্তটি যা ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে আছে সেটি ও ত্রিভুজের অন্তবৃত্ত। তাহলে একটা ত্রিভুজের ভেতরে, এটা ছিল কি একটা ত্রিভুজের বাইরে অঙ্কন, আর এটা হচ্ছে ত্রিভুজের ভেতরে। এই ত্রিভুজটা অঙ্কন করে, ত্রিভুজের ভেতরে বৃত্তটা অঙ্কন হয়েছে। তাহলে কিভাবে অঙ্কনটা হবে, যে একটা প্রথমে বৃত্ত অঙ্কন করেছি এবং এই বৃত্ত অঙ্কন করে এই স্পর্শ বরাবর যে বাহুগুলো, যে তিনটে বিন্দু দ্বারা ছেদ করেছে, নিয়ে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সেটাই হচ্ছে আমার ওই ত্রিভুজের অন্তবৃত্ত। এখানেও আমরা নাম দেব যে এখানে এটা হচ্ছে কেন্দ্র ও, এটা এ, এটা বি, এটা সি। এবার অন্তকেন্দ্র কাকে বলে, যে কোনো ত্রিভুজের অন্তবৃত্তের কেন্দ্রকে, মানে এই কেন্দ্রটাকে বলা হয় অন্তকেন্দ্র। অন্তব্যাসার্ধ, অন্তব্যাসার্ধ হচ্ছে যে ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধকে বলা হয় অন্তব্যাসার্ধ। তাহলে এখানে অন্তব্যাসার্ধ কোনটা হবে, ধরো এইখান থেকে এইটার দৈর্ঘ্য, আমি যদি ও
ডি লিখি এখানে, তাহলে এটাই হবে আমার অন্তঃব্যাসার্ধ। তাহলে এখানে হবে ওডি, আর এখানে কি ছিল, ওবি হচ্ছে এখানে পরিব্যাসার্ধ, আর এখানে হবে অন্তঃব্যাসার্ধ হচ্ছে ওডি। এখানে কিছু গুরুত্বপূর্ণ একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে দেখো, কোন সমবাহু ত্রিভুজের যে কোনো কোণের অন্তর সমদ্বিখণ্ডক তার বিপরীত বাহুর লম্ব সমদ্বিখণ্ডক হয়। তার মানে কি, যদি কোনো ত্রিভুজের তিনটা বাহুই যদি সমান হয়ে যায়, তাহলে আমরা আমরা এটা বলতে পারি যে সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও অন্তকেন্দ্র একই হবে। ত্রিভুজের পরিকেন্দ্র এবং অন্তকেন্দ্র, তোমরা এটা পড়বে যে তিনটে বাহু সমান একটা ত্রিভুজ অঙ্কন করবে, তার পরিকেন্দ্র অঙ্কন করবে এবং পরিবৃত্ত অঙ্কন করবে এবং অন্তবৃত্ত অঙ্কন করবে। দেখবে যে যে দুটোই পরিকেন্দ্র এবং অন্তকেন্দ্র দুটোই কিন্তু একই হবে। তোমরা এটা স্ক্রিনশট মেরে নিতে পারো যে এটা পরিবৃত্ত, পরিকেন্দ্র, পরিব্যাসার্ধ, অন্তবৃত্ত, অন্তকেন্দ্র এবং অন্তব্যাসার্ধ সম্বন্ধে বলা হলো। এবার আমরা শুরু করব যে নিজে করি অঙ্কগুলো কি দেওয়া আছে দেখি। নিজে করিতে দেওয়া আছে যে কোন ত্রিভুজের পরিবৃত্তের সাপেক্ষে, কি বলা আছে, যে কোন ত্রিভুজের পরিবৃত্তের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলির বৃত্তের কি হবে, ব্যাসার্ধ না জ্যা হবে। তাহলে এই ছবি থেকে আমরা বলবো এবার কি বলেছে, যে কোন ত্রিভুজের, একটা ত্রিভুজ ধরো, এই ত্রিভুজের পরিবৃত্তের বলেছে সাপেক্ষে, পরিবৃত্তের সাপেক্ষে বাহুগুলি, মানে এই বাহু, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, এই বাহু তিনটিকে কি মনে হচ্ছে, এই বৃত্তের মনে হচ্ছে যে একটা জ্যা। ব্যাসার্ধ হলে তো কেন্দ্র দিয়ে যেত, যেহেতু এরা বৃত্তচাপ বরাবর গেছে, তাহলে আমরা এখান থেকে এটা বলবো জ্যা। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নটা যেটা পেলাম সেটা হচ্ছে, দেখো যে কোনো ত্রিভুজের পরিবৃত্তের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলি বৃত্তের জ্যা। ওরা 2 নম্বর প্রশ্ন করেছে নিজে করিতে, যে কোন বৃত্তের দুইটি জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুই বৃত্তের কি হবে। কোন বৃত্তের দুটি জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু, কোন বৃত্তের লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু কি হবে, বৃত্তের কেন্দ্র। দেখো এখানে যে কোনো একটা বৃত্ত যদি নেই এবং এই বৃত্তের লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, সমান দুভাগে ভাগ করব, এবং এই দুটোকে সমান দুটো ভাগে ভাগ করলে যে বিন্দুতে মিলিত হবে সেটা হচ্ছে কি, কেন্দ্র। এখানে এটা সমদ্বিখণ্ডক করব, এটা সমদ্বিখণ্ডক করে দেখব যে কেন্দ্রতে মিলিত হচ্ছে, তাহলে যে ছেদ বিন্দুটা হবে সেটাই হচ্ছে কি, বৃত্তের কেন্দ্র। 3 নম্বর প্রশ্ন করেছে যে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকগুলি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্ব কি হবে। ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্ব হবে সমান। তাহলে এই ছবিটা থেকে আমরা বলবো যে যদি ত্রিভুজের এই বাহুগুলো যদি লম্ব সমদ্বিখণ্ডক যদি অঙ্কন করি, তাহলে যে বিন্দুতে ছেদ করছে, ধর এই বিন্দুতে ছেদ করলো, কেন্দ্রতে ছেদ করছে, তাহলে শীর্ষবিন্দুগুলোর এই বিন্দু থেকে শীর্ষবিন্দু থেকে এই কেন্দ্রবিন্দুর দূরত্ব কি হবে, প্রতি ক্ষেত্রে কি হবে, সমান হবে। সেই জন্য আমরা এখানে লিখব যে শীর্ষবিন্দুগুলির দূরত্ব হবে সমান। 4 নম্বর প্রশ্ন কি লিখেছে, কি বলেছে, যে ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডকগুলির ছেদবিন্দু থেকে যে কোনো শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব ওই ত্রিভুজের পরিবৃত্তের কি হবে, ব্যাস হবে না ব্যাসার্ধ হবে। নিশ্চয় এটা ব্যাসার্ধ হবে। তোমরা একবার ছবিটা দেখে নাও, লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদবিন্দু থেকে কোন শীর্ষবিন্দু পর্যন্ত, এ ধরো এই দিকটাতে শীর্ষবিন্দু আমি একটা নিয়েছি, এইখান থেকে এইটার দূরত্বকে কি বলা হবে, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ। আবার এখান থেকে এটার দূরত্বকে কি বলা হবে, বৃত্তের ব্যাসার্ধ। এখান থেকে এটার দূরত্ব কি হবে, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে লিখবো যে এটা হবে ব্যাস হবে না, এটা হবে কি হবে, ব্যাসার্ধ।
ব্যাসার্ধে। তাহলে নিজে গতিতে আমরা যে 4টা প্রশ্ন ছিল সেটা 4টা প্রশ্ন সমাধান করা হলো। এবার এখান থেকে এর পরেও আমরা 3টা জিনিস জানবো যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, শর্ট প্রশ্নতে আসে। সেটা হচ্ছে যে ত্রিভুজটা যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের মান হচ্ছে 90 ডিগ্রি থেকে কম, তাকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে যে কোনো সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি ত্রিভুজাকার ক্ষেত্রটির কি হবে? ড্যাশ অবস্থিত হবে। এই পরিকেন্দ্রটি ওই ত্রিভুজাকার ক্ষেত্রটির বাইরে অবস্থিত হবে না ভেতরে অবস্থিত হবে? অর্থাৎ বলতে চাইছি আমি, যদি একটা ত্রিভুজ মানে এমন একটা ত্রিভুজ অঙ্কন করেছি, ধরো এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাহলে এই যে সূক্ষ্মকোণী ত্রিভুজের যে পরিকেন্দ্রটি, এই পরিকেন্দ্রটি কি হবে? ভেতরে অবস্থিত হবে না বাইরে অবস্থান করবে না কোনো বাহুর উপরে অবস্থান করবে, সেটাই বলতে চেয়েছে। তাহলে এখানে কিন্তু ভেতরে অবস্থান করবে। তাহলে এখানে লিখবো আমি যেটা ভিতরে অবস্থান করবে, অবস্থিত হবে। তাহলে এইগুলো কিন্তু মনে রাখবে, শর্ট প্রশ্নতে আসতেই পারে যে যদি যে কোনো সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি ত্রিভুজাকার ক্ষেত্রটির ভেতরে অবস্থিত হবে, কখনো ত্রিভুজের বাইরে অবস্থান করবে না পরিকেন্দ্রটি। কোনটা? পরিকেন্দ্রটি। 2 নাম্বার কি? যে কোনো সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হবে, কখনো ভেতরেও হবে না বাইরেও হবে না। কোথায় অবস্থিত হবে? মধ্যবিন্দুতে, অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হবে। যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, যদি এরকম একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এর যে পরিকেন্দ্রটি হবে সেটাই হবে এই বাহুর, এটা অতিভুজ, এই অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হবে। তোমরা দেখবে এটা একটা সমকোণী ত্রিভুজের অঙ্কন করে অবস্থান করবে। আবার 3 নম্বর প্রশ্ন থেকে যে কোনো যদি স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি ত্রিভুজাকার ক্ষেত্রটির কোথায় অবস্থিত হবে? বাইরে অবস্থান করবে, এটা হবে বাহিরে অবস্থিত হবে। তাহলে যদি বলা হয় কোন ধরনের ত্রিভুজের পরিকেন্দ্রটি ত্রিভুজের মধ্যে ভেতরে অবস্থান করবে, সেটা হচ্ছে সূক্ষ্মকোণী। কোনটা অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থান করবে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আবার পরিকেন্দ্রটি কোন ত্রিভুজের ক্ষেত্রে বাইরে অবস্থান করবে, সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এবার আমরা কোষে দেখে অঙ্কগুলো করব। কোষে দেখি, দেখো কি বলেছে যে নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি এবং প্রতিটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে প্রতি ক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান লিখি ও পরিব্যাসার্ধের অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখি। প্রতি ক্ষেত্রে কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিই। 1 নাম্বার দিয়েছে কি, যে একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে 6, এটা স্বাভাবিক যে সমবাহু বলেছে মানে একটাই বাহুর দৈর্ঘ্য বলা থাকবে 6 সেমি, তাহলে প্রত্যেকটা বাহু তো হবে 6 সেমি। তাহলে প্রথমে আমরা 6 সেমি আমরা একটা বাহু আঁকবো। দেখো এখানে আমরা একটা 6 সেমি নিলাম, যে এটা হচ্ছে 6 সেমি। আমি এটার নাম দিলাম এ বি। ছয় সেমি। এবার এখানে আমি যে কোনো একটা বাহু আমি টেনে নেব। এবার এখান থেকে আমি 6 সেমি কেটে নেব। এটা হচ্ছে 6 সেমির মাপ। আমরা এখান থেকে এটা 6 সেমি কেটে নেব। এবার কি করব, যে এখান থেকে 6 সেমি কেটে নিয়েছি, এবার এখানে যে বিন্দু থেকে, এই ছেদ বিন্দু থেকে আমি উপরের দিকে একটা চাপ কেটে নেব, আর এখান থেকে একটা আমি বৃত্তচাপ কেটে নেব। এবার যে এই বিন্দুতে যে মিলিত হলো, এবার আমরা
এই বিন্দুদ্বয় যোগ করে দেব। একইভাবে আমরা এই দিকটা যোগ করে দেব। তাহলে এটা হয়ে গেল আমার সমবাহু ত্রিভুজ। তাহলে এই বাহুটা আমরা নিয়েছিলাম, প্রথমেই বাহু আমি নিলাম এ বি, আর এটার নাম দিলাম সি। তাহলে এ বি সি একটা ত্রিভুজ আমি পেয়ে গেলাম। এবার কিভাবে পরিবৃত্ত অঙ্কন করব? এবার যে কোনো দুটি বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব, হয় এই বাহু না হলে এই বাহু, এই বাহু এই বাহু না হলে এই বাহু এই বাহু, যে কোনো দুটি বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে আমরা নিচ্ছি যে এই বাহু আর এই বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে দেখো অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে আমরা কি করলাম, এদিকে একটা চাপ আর এখানে একটা চাপ, এমন ভাবে চাপটা নেব যাতে মনে হয় যেন এটা মাঝখানে হবে। ঠিক একইভাবে আমরা এদিকে একটা চাপ নেব এবং দুটো চাপ দ্বয় দুটো বিন্দুতে মিলিত হয়েছে। এবার এই বিন্দু দ্বয় আমরা যোগ করে দেব। তাহলে এই বাহুটা কি হয়ে গেল, সমান দুই ভাগে ভাগ হয়ে গেল। একইভাবে আমরা এই বাহুটাকে অর্থাৎ বিসি কে সমান দুই ভাগে ভাগ করব। দেখো এখানে একটা চাপ নিলাম, এদিকে একটা চাপ, আবার এই শীর্ষবিন্দুতে বসিয়ে এইদিকে একটা চাপ, এইদিকে একটা চাপ, আমরা বিন্দু যোগ করে দেব। তাহলে দুটি সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে ছেদ করলো, সেটা হচ্ছে দেখো এই বিন্দু, আমি এটার নাম দিলাম ও। এবার আমরা এই বিন্দু থেকে এই ত্রিভুজের শীর্ষবিন্দু, এই ছেদবিন্দু থেকে ত্রিভুজের শীর্ষবিন্দু আমরা আমরা এখান থেকে যোগ করে দেব। ঠিক একই ভাবে আমরা এই ও বিন্দুতে বসিয়ে এই ও বির সমান মাপ নিয়ে আমরা কি করব, একটা বৃত্ত অঙ্কন করব, যেটা ত্রিভুজের সব শীর্ষবিন্দুকেই মানে তিনটা শীর্ষবিন্দুকেই কি হবে, স্পর্শ করবে। তাহলে এখানে আমরা এ বি সি ত্রিভুজের দেখো তিনটা শীর্ষবিন্দুকেই এই বৃত্তটা কি করলো, স্পর্শ করলো। তাহলে এখানে পরিকেন্দ্র কোনটা, ও, পরিব্যাসার্ধ কোনটা, ও বি, পরিব্যাসার্ধ। এখানে তাহলে আমার কি জানতে চেয়েছে, এখানে জানতে চেয়েছে যে পরিবৃত্ত অঙ্কন করে প্রতি ক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান লিখি। অবস্থান কোথায়, এই ত্রিভুজের কি ভেতরে, এই পরিকেন্দ্রের অবস্থান কোথায়, ত্রিভুজের ভেতরে। আর বলেছে যে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে দেখি, পরিব্যাসার্ধের দৈর্ঘ্য মানে এইখান থেকে এইটুর দৈর্ঘ্য, ও বি এর দৈর্ঘ্য কত হবে এটা দেখো। তাহলে এটা হবে 3.5। দেখো এখান থেকে এটা মাপ আমি মাপছি, দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 3.5। তাহলে এখানে লিখবো চিত্রে এ বি সি একটি ত্রিভুজ যার বাহু হলো 6 সেমি, যার বাহু হলো 6 সেমি। এখানে পরিকেন্দ্রটি, এখানে যার পরিকেন্দ্র হচ্ছে, আমি এখানে লিখবো এখানে যার পরিকেন্দ্র, পরিকেন্দ্র ও ত্রিভুজটির কোথায় অবস্থিত, ত্রিভুজাকার
ক্ষেত্রে ত্রিভুজাকার ক্ষেত্রটি ভেতরে অবস্থিত। তাহলে পরিকেন্দ্রটি কোথায়? ত্রিভুজের ভেতরে অবস্থিত। অবস্থান জানতে চেয়েছে। এবার বলেছে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য এবং পরিব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত মেপে দেখলাম? এখান থেকে ও বিটা মেপে দেখতে পাচ্ছি। তাহলে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য এখানে লিখবো ও বি হলো 3.5 সেমি। এরপরে আমরা 2 নাম্বারেরটা করব। 2 নাম্বারেরটা হচ্ছে কি বলেছে যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 5.2 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7 সেমি, মানে দুটি বাহুর দৈর্ঘ্য 7 সেমি আর একটা ভূমির দৈর্ঘ্যটা হচ্ছে 5.2 সেমি। চলো অঙ্কনটা করা যাক। তাহলে দেখো এখানে দুটো বাহু আমরা এখানে প্রথমে এঁকে নিয়েছি, সেটা হচ্ছে 5.2 সেমি আর একটা হচ্ছে 7 সেমি। এবার যেহেতু 5.2 সেমিটা বলেছে ভূমির দৈর্ঘ্য, তাহলে প্রথমে আমরা ভূমির দৈর্ঘ্যটা কম্পাসের সাহায্যে আমরা কেটে নেব 5.2। তাহলে এটার নাম দিলাম আমি যে এ বি। এটাই হচ্ছে ভূমি, এটাই হলো 5.2 সেমি। এবার 7.2 সেমি আমরা এখান থেকে মাপটা নেব কম্পাসের সাহায্যে। আমরা এই নিচের দিকে একটা চাপ নেব, যেহেতু আমরা উপর দিকে ছাড়িয়ে যাচ্ছে সেই জন্য আমরা নিচের দিকে নিচ্ছি, এবং এখান থেকে আর একটা চাপ নেব। তাহলে এই ছেদ বিন্দু দ্বয় এ বি থেকে আমরা যোগ করে দেব, আবার এই বি থেকে আমরা যোগ করে দেবো। তাহলে এখানে কি বিন্দুতে মিলিত হলো? এই বিন্দুটা হলো, আমি নাম দিলাম সি। তাহলে এ বি সি ত্রিভুজ যার এ সি সমান হচ্ছে বি সি, মানে এই দুটো বাহু সমান। এবার এই বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে এই বাহু দুটাকে সমদ্বিখণ্ডিত করে দেখো অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে আমরা প্রথমে এদিকে একটা চাপ, এইদিকে একটা চাপ, আবার এই বিন্দুতে বসিয়ে বি বিন্দুতে বসিয়ে আর একটা চাপ নিলাম এবং দুটি চাপ বিন্দুদ্বয় যোগ করে দেব। একইভাবে এই এসি বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব। এই এসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করলে এইদিকে একটা চাপ নেব, এদিকে একটা চাপ নেব, আর সি বিন্দুতে বসিয়ে আবার এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ। আচ্ছা এখানে একটা ছেদ করে নি, আর একটু বাড়িয়ে নিই। এবার ওই ছেদ বিন্দুদ্বয় আমরা যোগ করে দেব। তাহলে কোন বিন্দুতে মিলিত হলো? দেখো তাহলে একটা ত্রিভুজ হলো, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহুকে আমি সমদ্বিখণ্ডিত করেছি। এই এই সমদ্বিখণ্ডক দুটো আবার কোথায় মিলিত হলো? এই বিন্দুটার নাম দিলাম ও। এবার আমরা যে কোনো একটা কোণ থেকে আমরা একে কেন্দ্রটাকে আমরা যোগ করে দেব। তাহলে এখান থেকে আমরা এটা যোগ করে দিলাম। এবার কি করব যে এই দৈর্ঘ্য নিয়েই
এই দৈর্ঘ্যটা নিয়েই আমি একটা বৃত্ত অঙ্কন করব। দেখো, তাহলে এই তিনটা বিন্দুই কি হলো, স্পর্শ করলো। দেখো একটুখানি মিস্টেক হয়ে গেছে, আর একটু বড় নিতে হতো, এখানে মাপটা নেওয়া হয়নি, এই যে ছোট হয়ে গেছে, আর একটু বড় নিতে হতো। ঠিক আছে, এখানে যে পরিবৃত্তটা অঙ্কন হলো, যার পরিকেন্দ্র হচ্ছে কি ও, এবং পরিব্যাসার্ধ হবে কি এ ও, বা হতে পারে বি ও, হতে পারে সি ও। এর দৈর্ঘ্যটা কত হবে, এর দৈর্ঘ্যটা মাপবো। এর দৈর্ঘ্যটা আমরা মেপে কত পাচ্ছি, দেখো এর দৈর্ঘ্যটা মেপে আমরা পাচ্ছি প্রায় 3.8। 3.8। তোমরা তোমাদের নিজের মতো অঙ্ক আঁকবে। তাহলে আমরা এখানে লিখব যে ত্রিভুজ এ বি সি এর ভূমির দৈর্ঘ্য এ বি সমান আমি লিখবো 5.2 সেমি, এবং সমান বাহুর প্রত্যেকটি সমান হচ্ছে 7 সেমি, যার পরিব্যাসার্ধ যার পরিব্যাসার্ধ হচ্ছে ও এ সমান হচ্ছে 3.8 সেমি পেলাম আমরা, এবং পরিকেন্দ্র ও ত্রিভুজের ভিতরে অবস্থিত। এবার 3 নম্বরের অঙ্কটা দেখবো, কি বলেছে যে একটা সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি ও 8 সেমি। কিন্তু এখানে সমকোণ সংলগ্ন মানে কি, অতিভুজের দৈর্ঘ্য বলে দেওয়া নাই, উচ্চতা আর ভূমির দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে। ভূমি সমকোণ সংলগ্ন যে বাহু দুটো হয় সেটা হচ্ছে একটা উচ্চতা, একটা হচ্ছে ভূমি, অতিভুজ হয় না, সেই জন্য এই দুটো বাহু বলে দেওয়া আছে, অতিভুজের দৈর্ঘ্য বলে দেওয়া নেই। তাহলে প্রথমে আমরা একটা সরল রেখা অঙ্কন করব, সেখান থেকে আমরা 8 সেমি টেনে নেব। 8 সেমিটা বলা নাই যে উচ্চতা বা ভূমি, তাহলে প্রথমে আমরা এটাকে ভূমি হিসাবে নিয়ে নেব। তাহলে এখান থেকে আমরা 8 সেমি কেটে নেব। এটার নাম দিলাম এ বি। এবার আমরা এ বিন্দুতে লম্ব অঙ্কন করব। আমরা লম্ব অঙ্কন করতে অলরেডি জানি সবাই। এখানে একটা বৃত্তচাপ নিয়ে এখান থেকে আবার আমরা একটা বৃত্তচাপ নেব। এবার এই দুটো বৃত্তচাপের বিন্দু থেকে আমরা আবার একটা বৃত্তচাপ অঙ্কন করব। এবার এখান থেকে এই বিন্দু আমরা ছেদ বিন্দু যোগ করে দেব। এবার 4 সেমি দৈর্ঘ্যটা আমি এখান থেকে কেটে নেব। 4 সেমি দৈর্ঘ্যটা এখান থেকে, দেখো এটা হচ্ছে 4 সেমি, তাহলে 4 সেমি দৈর্ঘ্যটা আমি এখান থেকে কেটে নিলাম।
এবার এই লম্ব থেকে যে 4 সেমি দৈর্ঘ্য কেটে নিলাম, এখান থেকে আমরা বি বিন্দু যোগ করে দেব। তাহলে এই যে এই ছেদ বিন্দুটার নাম দিলাম সি। এবার এখান থেকে এটা আমি যোগ করে দেব। তাহলে আমরা এ বি সি একটা ত্রিভুজ পেলাম, যার হচ্ছে এ বি হচ্ছে ভূমি এবং এসি হচ্ছে উচ্চতা, যার দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি, আর এ বি দৈর্ঘ্যটা হচ্ছে কত 8 সেমি। এটা হচ্ছে 8 সেমি আর এইটা হচ্ছে 4 সেমি। এসির দৈর্ঘ্যটা হচ্ছে 4 সেমি এই বিন্দু থেকে। এবার আমরা এই দুটি বাহুকে আমরা কি করব, সমদ্বিখণ্ডিত করব। একটা আমরা এ বি কে সমদ্বিখণ্ডিত করব। প্রথমে আমরা নিতে পারি এসি আর সিবি সমদ্বিখণ্ডিত করতে পারি। প্রথমে আমরা এই দুটো নেব, এ আর সিবি নেব। তাহলে এখান থেকে অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে এদিকে একটা চাপ, নিচে একটা চাপ, এবং বি বিন্দুতে বসিয়ে এখানে একটা চাপ, এখানে একটা চাপ। এবার এই দুটো বিন্দু আমরা যোগ করে দেব। এবার একইভাবে আমরা এই বিসি কে সমদ্বিখণ্ডিত করব। এখানেও আমরা এই বিসি দৈর্ঘ্যের অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে আমরা একটা চাপ, এদিকে একটা চাপ নিলাম, সি বিন্দুতে বসিয়ে এখানে একটা চাপ, এখানে একটা চাপ। আচ্ছা, এখানে একটা ছেদ করে নি, মানে আমাকে আর একটুখানি বাড়াতে হবে। এবার দেখো এই ছেদ বিন্দু দুটো আমরা যোগ করে দেব। তাহলে একটা বিন্দুতে মিলিত হলো। দেখো তাহলে এই সরলরেখা সমদ্বিখণ্ডক এটা, এবং এই বিসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে এটা। এই বিন্দু দ্বয় কোথায় ছেদ করলো, এই বিন্দুতে ছেদ করলো, যেটা এই অতিভুজের কি, এই অতিভুজ বাহুর উপরে অবস্থিত। এবার দেখো কোথায় অবস্থিত হয়েছে। এবার আমি এই অতিভুজের মাপটা নেব। দেখো এটা হচ্ছে 9 সেমি, আর কোথায় অবস্থিত হয়েছে, এ দেখো 4.5 অবস্থিত হয়েছে। আমরা প্রথমে নিজে করিতে কি বলেছিলাম, ইম্পর্টেন্ট হিসাবে বলেছিলাম যে একটা সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হবে। তাহলে কোথায় অবস্থিত হলো, আমরা প্রমাণ পেয়ে গেলাম যে এই ত্রিভুজের মধ্যবিন্দু, অর্থাৎ এই দুটো সমান ভাগে ভাগ করলে যে বিন্দু হবে সেই বিন্দুটাই হবে এর পরিকেন্দ্র। তাহলে আমরা যে কোনো একটা কোণ থেকে এটার মাপটা নেব। তাহলে তার মানেই দেখো এই কোণ থেকে এই বাহুর দৈর্ঘ্য, এটা নিয়েই আমি কি করব, একটা বৃত্ত অঙ্কন করব। এখান থেকে এটা দৈর্ঘ্য নিলাম, এবার এই বিন্দুতে বসিয়ে আমি বৃত্ত অঙ্কন করব। দেখো তিনটেতেই আমার টাচ করে গেছে এখানে। তাহলে এই বৃত্তটা হবে এরকম, এই একটা বৃত্ত হলো। তাহলে এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্রবিন্দু হলো কোথায়, অতিভুজের মধ্যবিন্দু, যার পরিকেন্দ্র হলো অতিভুজের মধ্যবিন্দু। ওটাই লিখবো আমরা, যে এ বি সি ত্রিভুজের তাহলে এখানে লিখবো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার পরিকেন্দ্র ও অতিভুজ অতিভুজ
বিসি এর মধ্যবিন্দুতে অবস্থিত, মধ্যবিন্দুতে অবস্থিত এবং পরিব্যাসার্ধের দৈর্ঘ্য পরিব্যাসার্ধের দৈর্ঘ্য পরিব্যাসার্ধের দৈর্ঘ্য ও বি সমান হচ্ছে ও সি সমান আমরা কি লিখবো 4.5 সেমি। টোটালটা কত ছিল 9, তাহলে এর অর্ধেক হলো কত 4.5 সেমি। আমরা মেপেও দেখলাম যে এখানে 4.5 সেমি হচ্ছে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যে 11 নম্বর অধ্যায়ের নিজে করি 11, কোষে দেখি 11.1-এর 1, 2, 3। আশা করছি তোমাদের এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে এবং ইনফরমেশনগুলো যেগুলো ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা বললাম সেগুলো ভালো লাগবে, এবং ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।